আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি জুলেখা ইয়াসমিন, তোমাদের বাংলা প্রথম পত্র ক্লাসে সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাসে আজকে আমরা কিছু অনুশীলনীর বিষয় নিয়ে আলোচনা করব, যা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। আশা করব তোমাদের এটি কাজে লাগবে। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বাংলা বইয়ের আম আটির ভেপু এই অধ্যায়টির সৃজনশীল প্রশ্নের পৃষ্ঠাটি বের করে নাও। অনুশীলনী যেটা আছে আমাদের সেটা একটু বের করে নাও। আজকে আমরা অনুশীলনী বিষয়গুলো নিয়ে একটু তোমাদের সামনে আলোচনা করব। তোমাদের খাতাগুলো দেখার সময় আমি প্রায় দেখলাম তোমাদের উত্তরপত্র লেখার ভঙ্গিটা একটু আলাদা, এবং সেই আলাদার জন্যই অনেকের মার্কসটা কম বেশি হয়ে যাচ্ছে। তাই আমি চেষ্টা করছি যেন তোমাদের আগামীতে মার্কসগুলো কম না হয়, বরঞ্চ মার্কসগুলো তোমরা ফুলফিল যেন পাও, সেই চেষ্টাটাই আমি করছি এবং আশা করবো আমার এই চেষ্টা তোমাদের কাজে লাগবে। দেখো, আজকে আমরা এখান থেকে শুরু করব। আমাটির ভেপুর যে অনুশীলনের একদম প্রথম দেখো এখানে বহু নির্বাচনী আছে, ঠিক এখান থেকে আমরা শুরু করব। তাহলে এসো আমরা একটু আলোচনাটা শুরু করি। এখানে বলছে বহু নির্বাচনী প্রশ্নের মধ্যেও কিন্তু আমাদের শেখার অনেক বিষয় আছে। আসলে আমরা বহু নির্বাচনী করার সময় কিভাবে আলোচনা করলে বহু নির্বাচনীটা আমরা ভালোভাবে আমাদের সঠিক হবে, কোনো মার্কস আমাদের নষ্ট হবে না, বাদ যাবে না, সেটা আমাদের আসলে ভাবার বিষয়। আমাটির ভেপু গল্পটি আমরা জানি যে এটি দুই ভাই বোনের জীবনের কিছু অংশ, এবং আমরা জানি যে এটি তাদের জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, শৈশবকাল, তাই না? তাই দেখো, আমরা বলতে পারি যে এখানে আমাটির ভেপুতে ভাই বোনের সম্পর্ক উপস্থাপন করা হয়েছে, দুইটি শিশুর শৈশবকাল উপস্থাপন করা হয়েছে, সর্বজয়া হরিহরের মতো মানুষগুলো যারা দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত, তারা কিভাবে তাদের সংসারটাকে দারিদ্র্যের এই বেড়াজাল থেকে বের করতে চেষ্টা করছে, হাজার কষ্ট সহ্য করেও তারা কিভাবে জীবনযাপন করছে, এই যাবতীয় বিষয়গুলো নিয়ে কিন্তু আমাটির ভেপু গল্পটি লেখা হয়েছে। এখন এটার উপর নির্ভর করেও কিন্তু আমাদেরকে অনেকগুলো অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী দিতে পারে। তাহলে সেই কথাগুলো আবার আমাদেরকে মূল ভাবগুলো মাথার মধ্যে রাখতে হবে অবশ্যই। এখানে যেমন প্রথম প্রশ্নটি বলছে, উঠানের কোন জায়গা থেকে অপু দুর্গাকে ডাকছিল? তোমরা অনেকেই জানো উঠানে একটি কাঁঠাল গাছ ছিল, এবং সেই কাঁঠাল তলা থেকে অপু দুর্গাকে ডাকছিল। তাহলে এখানে আমাদের উত্তরটা কি হবে বলতো? কাঁঠাল তলা। তেলের ভার ছুলে দুর্গাকে মারবে কেন? এখানে তিনটি কথা বলেছে: কুসংস্কারের কারণে, অপচয়ের কারণে, না জানানোর কারণে। তোমাদের মধ্যে একটু কনফিউশন হতেই পারে যে মাকে না জানিয়ে তেলের ভার থেকে তেল নিলে হয়তো দুর্গাকে তার মা মারবে। আসলে কিন্তু এরকম কোনো কথা ছিল না, কারণ এই লাইনটির আগে আরেকটি লাইন ছিল যে আমার কাপড় যে বাসি, তাই তেলের ভার ছুলে মা আমাকে মারবে। তাহলে কাপড় বাসি বলতে কি বোঝায়? হিন্দু সংস্কার মতে, ধর্মীয় শাস্ত্র মতে তাদের থাকে কিছু কিছু জায়গায় দেখবা আমাদের মধ্যে কিছু কিছু মানুষের মধ্যে কিছু কিছু বিষয় নিয়ে কুসংস্কার রয়েছে, যে না এটা করা যাবে না, সূর্য এদিকে আছে এভাবে ছোঁয়া যাবে না, বা চাঁদ আজকে ওঠেনি এই কাজটা করা যাবে না, সন্ধ্যা হয়ে গেছে বাড়ি থেকে এই জিনিসটি বের করা যাবে না, এরকম বিষয়ে নানা রকমের কুসংস্কার রয়েছে। তো সেখানে ওদেরও একটা কুসংস্কার রয়েছে যে ঘুম থেকে যে আমরা ঘুমাতে যাওয়ার সময় যে কাপড়টা পরে ঘুমিয়ে যাই, ঘুম থেকে ওঠার পরে সেই কাপড়টা বাসি হয়ে যাচ্ছে। তাহলে ঘুম থেকে উঠে তোমাকে আগে দ্রুত গোসল করতে হবে, কাপড় পরিবর্তন করতে হবে, তাহলে তুমি রান্নাঘরে যেতে পারবে। তাহলে এটি হচ্ছে একটি কুসংস্কার। তাহলে এখানে না জানানোর বিষয়টি আসছে না। তাহলে দেখো, আমরা জানি যে বহু নির্বাচনে যেগুলো তোমার ওই যে মাল্টিপল চয়েস থাকে, সেগুলোতে দেখা যায় যে একটা তোমাকে উত্তর দিবে, যে উত্তরটা সঠিক উত্তরের সাথে তোমার মধ্যে একটু কনফিউশন তৈরি হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অধ্যায়গুলোর সারমর্ম ভালোভাবে জানতে হবে। তাহলে এখানে তিনটি অপশন আছে: কুসংস্কারের কারণে, অপচয়ের কারণে, না জানানোর কারণে। তাহলে তোমরা উত্তরটা বলো কি হবে? কুসংস্কারের কারণে। তাহলে নিচের কোনটি সঠিক? ক নাম্বারটি 1। তাহলে কুসংস্কারের কারণে, কারণ এখানে কোনো রকমের কোনো অপচয় হচ্ছে না, কোনো রকমের মাকে জানানোর বিষয়ও আসছে না, তেলের ভার ছোঁয়াটা বাসি কাপড় পরে থাকার কারণে সে ছুঁতে পারছে না, এটি একটি কুসংস্কার। এবার আসো, এখানে একটি উদ্দীপক দেওয়া আছে, যে উদ্দীপকটি পড়ে আমাদেরকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে, 3 ও 4-এ। রিপন ও রুমা দুই ভাই বোন, তাদের বয়সের পার্থক্য 4 বছর। একে অন্যের উপর নির্ভরশীল হলেও বিভিন্ন জিনিস একে অন্যকে তারা দেখাতে চায় না। রুমার খেলার সামগ্রী রিপন লুকিয়ে রাখে, রুমার বিভিন্ন আদেশ আবদার রিপন মানতে চায় না। এই নিয়ে ওদের মাকে নানা বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। এখন তোমাদেরকে একটু একটু
সময় দিয়ে ভাবতে হবে যে এই উদ্দীপকটির সাথে আমাদের পাঠ্য বইয়ের যে গল্পটি আমরা পড়ছি কোনটা মিল আছে। এখন আমি বলি, তোমরা একটু মিল দেখো। দেখো, সর্বজয়াকে সবসময় কিন্তু অপু এবং দুর্গার জন্য একটু বিড়ম্বনার মধ্যে পড়তে হয়, কারণ তারা বিভিন্ন রকমের এমন এমন কাজ করে যা সর্বজয়ার কি সমস্যাগুলো বাড়িয়ে দিচ্ছে বা তাকে বিরক্ত করছে। 2 নাম্বার আমরা বলতে পারি, দুর্গা কিন্তু প্রায় অপুকে আদেশ করে, এটা নিয়ে আসো, ওটা করো, এটা করবা না, এখানে যাও, কিন্তু অপু কিন্তু সবগুলো মধ্যে কিছুটা মানে কিছুটা মানছে না। আবার আরেক দিক থেকে চিন্তা করো, এখানেও রিপন এবং রুমা 2 ভাই বোন, তাদের সম্পর্কের কথা বলা হয়েছে এবং গল্পেও অপু এবং দুর্গা 2 ভাই বোন তাদের সম্পর্কের কথা বলে, তারা আমরা অনেকগুলো মিল এখানে পেয়ে গেলাম। এবং দেখো এখানে বলছে যে তাদের মা বিভিন্ন রকমের জিনিস, তাদের বয়সের পার্থক্য, এগুলো কিন্তু আমাদের গল্পের মধ্যে কিছু না কিছু বিষয়ের সাথে মিলে যাচ্ছে। তাহলে এসো আমরা এটার আলোকে যে প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নগুলো একটু আলোচনা করি। উদ্দীপকটি আমাটি ভেপুর গল্পের কোন দিককে প্রতিফলিত করে বা করেছে? তাহলে একটু পড়ে দেখি আমরা দিকগুলো, আগে ভালো করে পড়বে। ভাই বোনের সম্পর্ক, ভাই বোনের বিরোধ, ভাই বোনের আবদার, মায়ের চিন্তা কোন দিককে প্রতিফলিত করছে? আসলে বলতো আমাদের আমাটির ভেপুর কোন দিকটা বেশি মানে আমাদের কাছে প্রতিফলিত? সর্বজয়ার চিন্তা নাকি অপু এবং দুর্গার সম্পর্ক? কোন জিনিসটি বেশি আছে আমাদের গল্পে? একটু চিন্তা করে বলবে। অপু এবং দুর্গার সম্পর্কটা বেশি আছে, তাদের খেলাধুলা, তাদের আম লুকিয়ে লুকিয়ে খাওয়া, তাদের চিন্তা চেতনা, দুর্গার হচ্ছে লুকিয়ে বাড়ির মধ্যে ঢোকার প্রবেশ মানে চেষ্টা করা, এই কিছু। শেষের দিকে আমরা একটু দেখতে পাই মা একটু চিন্তা করে তাদের ভবিষ্যৎ নিয়ে, কিন্তু ওটা খুবই অল্প পরিসরে। তাদের বেশি পরিসরে কোনটা আছে? বেশি পরিসর নিয়ে আছে মানে বেশি সময় নিয়ে বা বেশি জায়গা জুড়ে আছে অপু এবং দুর্গার সম্পর্কটি। তাহলে আমাদেরকে বেশিটাকে প্রাধান্য দিতে হবে। তাহলে এখানে কোনটি উত্তর হবে? ভাই বোনের সম্পর্ক। আমাটি ভেপু গল্পের কোন দিককে প্রতিফলিত করছে? ভাই বোনের সম্পর্ক। আরেকটা যুক্তি তোমাকে আমি বোঝাই দিই। দেখো, এই যে উদ্দীপকটা আমরা পড়লাম, এখানে কাদের কথা বেশি বলা হয়েছে? রিপন ও রুমার কথা বেশি বলা হয়েছে, তাদের মায়ের কথা বেশি বলা হয়েছে? রিপন এবং রুমার কথা বেশি বলা হয়েছে। খেয়াল করে দেখো, শুধুমাত্র শেষের লাইনটাতে মায়ের কথা বলা হয়েছে, তার মানে এটার সাথে আমাদেরকে বেশি দিকটাকে একটু বেশি মানে দিতে হবে, প্রাধান্য দিতে হবে। তাহলে ভাই বোনের সম্পর্ককে আমরা সঠিক উত্তর হিসেবে মেনে নিচ্ছি। তাহলে এখানে 3-এর উত্তর হবে ভাই বোনের সম্পর্ক। এবার বুঝতে পারছো কিভাবে আমাদেরকে অনুধাবনমূলক এবং অভিন্ন তথ্যভিত্তিকের উত্তরগুলোকে বাছাই করতে হয়? ঠিক এভাবে চিন্তা করে বাছাই করতে হয়। তোমরা এরপর থেকে এভাবে চিন্তা করে বাছাই করবে, ইনশাল্লাহ দেখবে ভুল হবে না। এবার আসো 4 নাম্বারটি। এই 4 নাম্বারটি দেখো কি বলছে, উদ্দীপকের ভাবনা আমাটির ভেপু গল্পের কোন উদ্ধৃতির সঙ্গে সম্পর্ক সাদৃশ্যপূর্ণ? উদ্ধৃতি মানে কি বলো তো? লাইন। উদ্ধৃতি মানে হলো লাইন। আমাদের গল্পে অনেকগুলো লাইন আছে না, কোন লাইনের সাথে? যেমন একটি লাইন বলেছে যে তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত। যখন দুর্গা খুব ফিসফিস করে কথা বলছিল, তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত। এখানে কি রিপন বা রুমার কোনো ফিসফিস করে কথা বলার কথা বলা হয়েছে? না, তাহলে এটা আমাদের মিলল না, তাহলে এটা ক্রস। 2 নাম্বার বলছে একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস, আমের খুশি জারাবো। এখানে কে কাকে কথাটা বলছে? এখানে দুর্গা অপুকে একটি কথা বা আদেশ করছে যে যাও এটা নিয়ে আসো, তাহলে আমের খুশি জড়াবো। তাহলে এখানে আমরা 2টি বিষয় বলতে দেখতে পাই। এখানে হলো দুর্গার অপুর প্রতি আদেশ প্রকাশ পাচ্ছে এবং দুর্গা এবং অপুর সম্পর্কটি প্রকাশ পাচ্ছে। একটু আমরা উদ্দীপকের সাথে মিলিয়ে নিয়ে লাইনটা। ওখানে দেখো তো রুমা কিন্তু রিপনকে প্রায় আদেশ করে, রিপন কিন্তু সেটা অনেক সময় মানতে চায় না, এবং রিপন এবং রুমার কিন্তু সম্পর্কের কথা বলছে। তাহলে দেখো সামান্য একটু মিলে যাচ্ছে এখানে। গ নাম্বারটা একটু দেখে নি কি বলছে, দুর্গার হাতে একটি নারকেলের মালা। দুর্গা বাইরে থেকে যখন আসে তার হাতে একটা নারকেলের কি ছিল? মালা, তার মানে নারকেলের একটা খোল ছিল। কিন্তু এখানে কি কিছু বলা হচ্ছে উদ্দীপকে? না, রুমার হাতে তেমন কোনো কিছু বলে, তাহলে এটাও বাদ, এটাও ক্রস। নারকেলের মালাটা আমায় দে, এরকম করে কোনো কিছু কি চাওয়া হয়েছে? না, চাওয়াও হয়নি। তাহলে কোনটি সব থেকে বেশি মিলছে বলো তো? ঠিক 2 নাম্বারটা, অর্থাৎ খ, যেখানে আমরা দুর্গা অপুর প্রতি একটি আদেশ দেখতে পাচ্ছি এবং অপুর সাথে দুর্গার একটি ভালো সম্পর্ক দেখতে পাচ্ছি। ঠিক যেমন রিপন এবং রুমার মধ্যে আমরা সম্পর্ক দেখতে পাচ্ছি এবং রিপনের প্রতি রুমার আদেশও আমরা খেয়াল করছি। ওখানে আমাদের স্পষ্ট লেখা আছে যে রুমা রিপনকে আদেশ করছে, কিন্তু রিপন সেটা মানছে, অনেক সময় মানছে না। তাহলে এখানে আমাদের 4-এর উত্তর কোনটি হবে? খ নাম্বারটি। সেটা হচ্ছে কি বলতো, একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস, আমের খুশি জারাবো। শিক্ষার্থীরা, আমি আশা করব যে আমার এই আলোচনাটা তোমাদের জন্য খুবই ফলপ্রসূ হবে। তোমরা আগামীতে যখন বহু নির্বাচনীগুলো করবে অবশ্যই আমার এই কথাগুলোকে মনে রেখো, ইনশাল্লাহ দেখবে তোমাদের মার্কসটা কখনোই বাদ যাবে না।
আচ্ছা, এবার আমরা আসি সৃজনশীল নিয়ে একটু আলোচনা করতে। সৃজনশীলের বিষয়ে তোমাদের আমি একটু ভালো করে বলে দিই। তোমাদের খাতাগুলো যখন আমি দেখলাম তখন দেখলাম যে তোমাদের সাজানোটা ঠিক হচ্ছে না। সাজানোর ভুলের জন্য কিন্তু মার্কসটা অনেক সময় চলে যায়। খুব ভালো করে খেয়াল করবা যে আমাদের একটা প্রশ্নের 4টি অংশ থাকে, আমাদের এক এক করে আলোচনা করি। ধরো এটা আমাদের যদি খাতার মার্জিন হয়, আমি একটু তোমাদের নমুনা দেখাচ্ছি, তাহলে এখানে আমরা নম্বর প্রশ্নের উত্তর লিখি, তাই না? এটা কিন্তু খুব জরুরি বিষয়। তোমরা অনেক সময় মনে করো নম্বর নিজের মতো করে ইচ্ছে মতো করে দিলেই হয়, কিন্তু তোমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। তোমার খাতা যদি দেখতে সুন্দরই না লাগলো তাহলে কিন্তু এক্সামিনেরা ভিতরের দিকে দেখা যাচ্ছে পড়ছেই না। তাই খাতাকে সবসময় নিট ক্লিন রাখতে হবে। নিট অ্যান্ড ক্লিন রাখবা, দেখবা খাতাটা দেখতে সুন্দর লাগছে, এবং তো সেই জন্য তোমাদের মার্কসটাও কিন্তু খুব কম কাটা যাবে। ঠিক আছে, খাতায় কাটাকাটি কম করবে। খাতা তোমাদের যে অনেকে তোমরা খুব চেপে চেপে লেখো, লাইনগুলো চেপে চেপে লিখবা না, একটু সুন্দর করে লিখবে। অর্থাৎ আমরা যে তোমাদেরকে ডিকটেশনগুলো এতদিন থেকে দিয়ে এসেছি সেগুলো একটু মানতে হবে। ঠিক আছে, এখন দেখো আমরা ক নাম্বারটা নিয়ে আলোচনা করি। ঠিক আমরা মার্জিনের পাশে একটা ক নাম্বার এভাবে দিয়ে দিব, এগুলো ঘিরে দিব। ঘিরে দেওয়াটা একটু জরুরি এই জন্য, তোমরা অনেকে একটা ফোঁটা দাও এবং ফোঁটাটা অনেক সময় কলমের চাপের জন্য ওঠে না, তখন কটা হয় কি তোমাদের পাশে যে শব্দটা লেখো তার সাথে লেগে যায়, তখন কিন্তু কথাটা চেঞ্জ হয়ে যায়। তাই আমি তোমাদেরকে অনুরোধ করবো তোমরা নম্বরগুলো দেওয়ার সময় এভাবে দিবে, খেয়াল আছে? আচ্ছা, দুর্গার বয়স কত? আমরা জানি 10-11 বছর, এটা সবাই আমরা জানি। তুমি লিখে দিলে 10-11 বছর। এত সংক্ষেপে উত্তর লেখাটা আসলে ভালো লাগে না দেখতে। আমরা যদি প্রশ্নের কথাগুলোকে নিয়ে লিখি, যেমন দুর্গার বয়স 10-11 বছর, তাহলে কথাটা কি খুব খারাপ লাগবে না? তাহলে আমরা এখান থেকে সুন্দর করে লিখবো যে দুর্গার তুমি এভাবে সংখ্যাতেও লিখতে পারো, তোমার যেটা ভালো মনে হয়, অথবা তুমি এভাবেও লিখতে পারো। তাহলে দুর্গার বয়স 10-11 বছর। তোমাদেরকে খুব সোজা একটা আমি নিয়ম বলি। আমাদের প্রশ্নের 4টি অংশ, প্রথম মানে 4টা ভাগ, ক খ গ ঘ। ক এর জন্য আমাদের 1, খ এর জন্য 2, গ এর জন্য 3 এবং খ এর জন্য হলো 4। তাহলে তুমি 1 মার্কের জন্য করবা 1 লাইন, 2 মার্কের জন্য করবা 2টি অনুচ্ছেদ, 3 মার্কের জন্য করবা 3টি অনুচ্ছেদ, আর 4 মার্কের জন্য করবা 4টি অনুচ্ছেদ। ঠিক আছে, আমি আজকে তোমাদেরকে প্রতিটা অনুচ্ছেদে একটু বলে দিব। দেখো খেয়াল করো, এখানে বলছে খ নাম্বারটা, বামুন হিসেবে বাস করার প্রস্তাবে হরিহর রাজি হলো না কেন? এই যে খ থেকে শুরু করে ঘ পর্যন্ত, অর্থাৎ অনুধাবনমূলক, তারপর তোমার ধরো যে প্রয়োগগত দক্ষতা, উচ্চতর দক্ষতা, এই যতগুলো বিষয় আছে, হ্যাঁ, এই বিষয়গুলোর জন্য তোমাদের কি করতে হবে? তোমাদেরকে এখন একটি করে বাক্যে তোমাদেরকে এটা প্রয়োগ করে দেখাতে, মানে বুঝে দিতে হবে একটি বাক্যে। যেমন এখানে বলেছে বামুন হিসেবে বাস করার প্রস্তাবে হরিহর রাজি হলো না কেন? তোমাকে অবশ্যই এটা একটা এক বাক্যে তোমাকে বলতে হবে, এক বাক্যে। তাহলে কেন রাজি হয়েছিল না? আমরা বলতে পারি যে বর্ণভেদ প্রথা ও মর্যাদাহানির কথা ভেবে কি করেছিল না, হরিহর রাজি হয়েছিল না। বর্ণভেদ প্রথা এবং আরেকটা কি ছিল, মর্যাদাহানির কথা ভেবে বামুন হিসেবে বাস করার প্রস্তাবে হরিহর রাজি হয়নি। এটা আমাকে এক লাইনে লিখতে হবে। তাহলে এখানে খ নাম্বার আমরা দিলাম, খ নাম্বার দিয়ে আমরা লিখবো যে বামুন হিসেবে। তাহলে আমরা কি লিখবো বলতো, যে বর্ণভেদ প্রথা, বর্ণভেদ ছিল না, যেমন উঁচু বংশ নিচু বংশদের মধ্যে তো অনেক বর্ণভেদ আছে, তাই না? বর্ণভেদ প্রথা, আরেকটা কি ছিল, মর্যাদাহানি। কারণ দেখো হরিহর কিন্তু বলেছিল যে এত সহজে যদি রাজি হয়ে যায় তাহলে তারা মনে করবে যে বামুনের ঘরে ভাত উঠছে না বা তার হাড়িতে ভাত উঠছে না। তাহলে ও মর্যাদাহানির, মর্যাদাহানি, যেখানে মর্যাদা হ্রাস পায়, মর্যাদাহানির শঙ্কায় বা মর্যাদাহানির, যেটা আমরা বলতে পারি কথা ভেবে। ঠিক আছে, মর্যাদাহানির কথা ভেবে কি হয়েছিল না বলতো? এখান থেকে আমরা লাইনে নিব যে বামুন হিসেবে বাস করার প্রস্তাবে হরিহর রাজি হয়নি। এটা আমাদের প্রশ্নেই আছে, বামুন হিসেবে বাস করার প্রস্তাবে হরিহর রাজি হয়নি। তাহলে দেখো এটা আমার এক বাক্য হলো। তোমরা কিন্তু অনেক সময় মনে করো যে একটি লাইনে এক বাক্য, আসলে কিন্তু না, একটা দাঁড়িতে এক বাক্য, যেখানে আমার একটা বিরাম চিহ্ন বসবে, যেমন সম্পূর্ণ বাক্য প্রকাশ পাবে। যেমন ধরো জিজ্ঞাসাবোধক চিহ্ন, তারপরে দাঁড়ি, এগুলো যখন হবে এই এক দাঁড়িতে হচ্ছে আমার একটি বাক্য। তাহলে এক বাক্যে আমি কি বললাম, যে বর্ণভেদ আর মর্যাদাহানির কথা ভেবে বা বামুন হিসেবে বাস করার প্রস্তাবে হরিহর রাজি হয়নি। এটা যদি তুমি 1 মার্ক পেয়ে যাবা।
কিন্তু আমার উত্তরটা কয় মার্কের বলতো? আমার উত্তরটা 2 মার্কের। তখন আমি আরেকটা কথা কি লিখবো? এই কথাটা আমি আমার মতো করে আমার বইয়ের সাথে মিলিয়ে লিখবো। কিন্তু কিন্তু এটা এখান থেকে শুরু হবে না, কখনো এখান থেকে শুরু করবে না, এটা শুরু হবে এখান থেকে। তার মানে আমাদের 2টি প্যারা করতে হবে। কয়টি প্যারা করতে হবে? 2টি। এই একটা হলো তোমার এটা এক বাক্যে প্রকাশ উত্তরে, এবং আরেকটি যে কথাটা আমি মূল মানে আমার মনের কথাটা আমি তোমাকে বুঝিয়ে বলবো, বা তুমি যখন তোমার খাতায় লিখবে সেটা তোমাকে লিখতে হবে নিচ থেকে, এবং এটা যেন বোঝা যায় যে তোমার এটা একটা প্যারা, এটা একটা প্যারা, এটা যেন বোঝা যায়। এই বোঝানোটা কিন্তু খুবই জরুরি, এটা তোমাদেরকে বোঝাতে হবে। তোমাদের অনেকের হাতের লেখায় একটু ধরো ছোট চাপা, তোমাদের অনেক সময় থাকে যে এক লাইন তোমাদের হয়ে যায়, তাহলে সেটা তুমি কিভাবে বোঝাবা? তখন তুমি ওখানে এমন সুন্দর করে একটু গ্যাপ দেবা যেন তোমার সেই লাইনটা আর ওই আরেকটা অনুচ্ছেদ যেন বোঝা যায়। একটু গ্যাপ দিলে, তোমরা তো যথেষ্ট বড় হয়েছো, তোমাদের কিন্তু আইডিয়া অনেক ভালো, কোনটা কিভাবে লিখলে খাতার মধ্যে বোঝানো যাবে এটা কিন্তু তোমাদের মধ্যে চলে এসেছে এই বিষয়টা। তোমাদেরকে একটু ভাবনা চিন্তা করে খাতায় প্রশ্নের উপস্থাপনটা করতে হবে, উত্তরের উপস্থাপনটা করতে হবে, ঠিক আছে? তাহলে এখন তুমি এখানে কি লিখবে? এখন তুমি নিজের মতো করে লেখো যে দরিদ্র ব্রাহ্মণ হরিহর 10 ভাড়ায় তাগাদার জন্য গিয়েছিল, সেখানকার মানুষরা তাকে ব্রাহ্মণ হিসেবে পেতে চায়, তাকে সেই প্রস্তাব দেয়, কিন্তু হরিহর সেই প্রস্তাব সঙ্গে সঙ্গে নিয়ে নেয়নি, কারণ তার মনে হয়েছিল যে সঙ্গে সঙ্গে প্রস্তাবে রাজি হয়ে গেলে তার মর্যাদাহানি হতে পারে। হয়ে গেল, শেষ। এই কথাগুলো তুমি তোমার মতো করেও বুঝিয়ে বলতে পারো, কিন্তু যে খেয়াল করবা যেন কথা যৌক্তিক হয়, কথাগুলো যেন কি হয়? যৌক্তিক হয়, অবান্তর কথা কিন্তু লেখা যাবে না। শিক্ষার্থীরা, এবার আমরা গ এবং ঘ দেখব। গ এবং ঘ ঠিক ক্ষয়ের মতো, যেমন করে প্রথমে আমরা এক বাক্যে আমাদের প্রশ্নের উত্তরটা আমরা বুঝিয়ে দিচ্ছি, এক বাক্যে বুঝিয়ে দেওয়ার পরে তারপরে আমরা সেখান থেকে আরেকটি উত্তর পরের অংশে দিয়ে দিচ্ছি, ঠিক সেভাবে। কিন্তু গ ঘয়ে একটু বেশি হয় কি বলতো? গ ঘয়ের একটা উদ্দীপক থাকে, তাই না? তাহলে আমরা গ নাম্বারটা একটু আলোচনা করি, কি বলছে দেখো। গ নাম্বারটা বলছে উদ্দীপকে আমাটির ভেপু গল্পের ফুটে ওঠা দিকটি ব্যাখ্যা করো। কোন দিকটি ফুটে উঠেছে তোমরা বলতে পারবে? উদ্দীপকে আমাটি গল্পের বর্ণিত গ্রামীণ মানুষের দারিদ্র্য ও পরিশ্রমের দিকটি ফুটে উঠেছে। উদ্দীপকে যেমন দেখো শেষের লাইনটাতে, মানে এখানে একটি উদ্দীপকে যেমন বলেছে যে একই পরিবারের মকবুল, আবুল, সুরজ সবাই বেশ পরিশ্রমী, নিজেদের জমি না থাকায় অন্যের জমি তারা চাষাবাদ করে, বর্গা চাষ করে, লাকড়ি কাটে, মাঝিগিরি করে, কখনো কখনো অন্যের বাড়িতে কামলা খেটে জীবিকা নির্বাহ করে, তাদের স্ত্রীরাও বসে নেই, ভাগ্যের উন্নতির জন্য পাতা দিয়ে পাটি বনে বাড়ির আঙিনায় মরিচ, লাউ, কুমড়া ফলায়, বিল থেকে শাপলা তুলে বাজারে বিক্রি করে, কোনো রকমের জীবন চলে আসতে। তাহলে দেখো সম্পূর্ণ উদ্দীপকটাই একটা গ্রামীণ জীবন, চলচ্চিত্র গ্রামীণ চিত্রটি আমাদের সামনে ফুটে উঠেছে, এবং এটা মধ্যে আমরা বুঝতে পারছি যেমন ঠিক হরিহর এবং সর্বজয়া বিভিন্ন প্রতিকূলতাকে তারা সম্মুখীন করছিল তাদের সংসার চালানোর সময়, এখানেও কিন্তু আবুল, মকবুল, সুরজ এদের এই বিষয়টার কথাই বলা হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি যে এখানে আমরা বলতে পারি যে উদ্দীপকে আমাটি ভেপু গল্পের সাথে কি হয়েছিল বলতো? বর্ণিত, উদ্দীপকে বর্ণিত গ্রামীণ মানুষের দারিদ্র ও পরিশ্রমের দিকটি ফুটে উঠেছে। কথাটা কি ভুল হলো? একটু চিন্তা করে দেখো তো, কথাটা মনে হয় ভুল হয়নি। তাহলে আমরা এটা এক বাক্যে লিখতে পারি অবশ্যই। তাহলে আমরা কি লিখবো? যে উদ্দীপকে আমাটির ভেপু গল্পে বর্ণিত। উদ্দীপকে এটা আমাদের প্রথমে যেটা আমরা বলছি যে এক বাক্যে যেটা আমাদের প্রকাশ করা, উদ্দীপকে আমাটির ভেপু, আমাটির ভেপু গল্পের, তাহলে উদ্দীপকে আমাটি ভেপু গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? আমাটি ভেপু গল্পের গ্রামীণ গ্রামীণ মানুষের দারিদ্র ও পরিশ্রমের দিকটি ফুটে উঠেছে। তাহলে গ্রামীণ মানুষের দারিদ্র ও পরিশ্রমের দিকটি ফুটে উঠেছে। এটা আমাদের এক লাইনে হয়ে গেল, এক বাক্যে এক লাইনে আমরা আমাদের যে প্রশ্নটা আমাদের কাছে চেয়েছে সেটা আমরা বুঝিয়ে দিলাম। এইটার জন্য কিন্তু তোমাদের 1 মার্ক নির্ধারিত। যদি তোমরা সুন্দর করে লিখতে পারো তাহলে তোমাদের জন্য কিন্তু 1 মার্ক নির্ধারিত। এখন কথা হলো বাকি মার্কসগুলো আমরা কিভাবে অর্জন করব। দেখো এখানে 2টি বিষয় আছে। একটি বিষয় হচ্ছে উদ্দীপক, একটি বিষয় হলো উদ্দীপক, আর একটা বিষয় হলো পাঠ্য বই, তাই না? একটা বিষয় হচ্ছে উদ্দীপক আর একটা বিষয় হচ্ছে পাঠ্য বই। এখন তোমাকে একবার উদ্দীপক নিয়ে তোমাকে এই বিষয়টা আলোচনা করতে হবে, আর একবার তো পাঠ্য বই তোমাকে নিয়ে এই বিষয়টা আলোচনা করতে হবে। পাঠ্য বই যখন তুমি আলোচনা করবে তখন তুমি একটু 2-1 লাইন বেশি লিখতেও পারো, কারণ পাঠ্য বইয়ে অনেকগুলো বিষয় থাকে, আর উদ্দীপকটা তো সীমিত, উদ্দীপকে তো সেটুকটার বাইরে আমরা যেতে পারি না। কিন্তু পাঠ্য বই নিয়ে যখন আলোচনা করবো তখন কিন্তু আমাদের আলোচনাটা একটু
বিস্তৃত হবে। এবং এটাতে কোনো সমস্যা নেই, তোমরা সুন্দর করে লিখবে, 2-1 লাইন বেশি হয়ে গেলেও কোনো সমস্যা নেই, লাইন কখনো গুণে লেখার দরকার নেই, ঠিক আছে? তুমি শুধু সুন্দর করে তোমার ভাবগুলোকে যৌক্তিক বাক্যে প্রকাশ করে দাও। তাহলে তুমি আবার এটা তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে যে আমি আগে উদ্দীপক নিয়ে আলোচনা করবো না আগে পাঠ্য বই নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে তোমাদেরকে আমি একটু বলতে পারি, প্রশ্ন পড়ে তোমাদেরকে একটু বুঝতে হবে। যেমন প্রশ্ন বলছে উদ্দীপকে আমাটির ভেপু গল্পের, তাহলে উদ্দীপকটা আগে তারা চেয়েছে, তাহলে আমরা আগে উদ্দীপকটা নিয়ে একটু আলোচনা করে নিলাম। ওটার আলোকে যখন পরবর্তী প্যারাতে আমরা এসে আমাটির ভেপু নিয়ে আলোচনা করবো, দেখবা যে আমাদের আলোচনাটা একটু ভালো হবে। তাহলে সেকেন্ডে আমরা কি করবো, এটা ধরো 1 নম্বরের বিষয়ে, 2 নম্বর বিষয়ে আমরা উদ্দীপক নিয়ে আলোচনা করবো, 3 নম্বর অনুচ্ছেদে আমরা পাঠ্য বই নিয়ে আলোচনা করবো, আমাদের আলোচনা শেষ, ঠিক আছে? এক্ষেত্রে তোমরা দেখো 3টা হলো, এটা হলো 1 নম্বর অনুচ্ছেদ, এটা হলো 2 নম্বর অনুচ্ছেদ, এটা 3 নম্বর অনুচ্ছেদ। এবং অবশ্যই তোমরা যখন দেখো, খেয়াল করে দেখো, তোমরা যখন রচনা লেখো তখন একটা প্যারা থেকে আরেকটা প্যারায় গেলে তোমরা কিন্তু সুন্দর একটা গ্যাপ দাও যেন বোঝা যায়। ঠিক তেমনি উত্তরের ক্ষেত্রেও সেই গ্যাপটা ব্যবহার করবে যেন তোমাদেরকে বোঝা যায়, তোমরা যেন আমাকে বোঝাতে পারো। বোঝানো গেলেই হলো, একেবারে যে স্কেল ধরে তোমাকে আলাদা করে মাপ ধরে তোমাকে গ্যাপ দিতে হবে তা কিন্তু না। তোমার প্রথম প্যারা, দ্বিতীয় প্যারা, তৃতীয় প্যারা, এই প্যারার ডিস্টেন্সগুলো আমরা বুঝতে পারলেই হলো, ঠিক আছে? শিক্ষার্থীরা এবার আসো ঘ নাম্বারে। ঘ নাম্বারটা আমরা একটু এখানে মিটিয়ে দেখো কি বলছে। ঘ নাম্বারটা ঠিক গ নাম্বারের অনুরূপ, গ থেকে কিন্তু অনেক অংশ ভয়ে চলে আসে, ঠিক আছে? তাই তোমরা লেখার সময় চিন্তা করো না যে আমি যেটা গয়ে লিখেছি এটা ঘয়ে হয়তো লেখা যাবে না এই লাইনটা, এরকম চিন্তা করার কোনো দরকার নেই, কারণ গয়ের কিছু কিছু অংশ ভয়ে এমনিই চলে আসে। যেমন ঘ নাম্বারে বলেছে, দেখো কি বলছে, যে উদ্দীপকটি আমাটি ভেপু গল্পের মূল ভাবকে কতটুকু ধারণ করে যুক্তিসহ বুঝিয়ে লেখো। মূল ভাবটা তো দারিদ্র্য, মূল ভাবটা তো তাদের পরিশ্রম, তাদের যে জীবিকা নির্বাহ, এটা তো মূল ভাব, যেটা আমরা গয়ে দেখলাম, তাহলে আংশিক তেমনি চলেই আসছে। তাহলে আমরা এক বাক্যে কি বলতে পারি, যে উদ্দীপকটি গ্রাম বাংলার হতদরিদ্র মানুষের জীবনচিত্র হিসেবে আমাটি গল্পের মূল ভাবকে কি করছে, অনেকটাই ধারণ করছে। তাহলে উদ্দীপকটি হতদরিদ্র গ্রামীণ মানুষের জীবনচিত্র হিসেবে আমাটি গল্পের মূল ভাবকে অনেকাংশে ধারণ করছে। তাহলে এটা আমরা লিখতে পারি যে উদ্দীপকটি হতদরিদ্র গ্রামীণ মানুষের জীবনচিত্রকে আমাটি ভেপু গল্পের, যে লাইনটা আমরা একটু প্রশ্ন থেকে নিয়ে নিই, যে আমাটি ভেপু গল্পের মূল ভাবকে অনেকটাই ধারণ করে। আমাটি ইয়াদে লিখতে হবে, আটি ভেপু, এটা বুঝে দাও, আমাটি ভেপু গল্পের মূল ভাবকে ধারণ করে। তাহলে আমাদের এক বাক্যে আমরা বুঝিয়ে দিলাম যৌক্তিক, যে আমরা আসলে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে সেই উদ্দীপকটি গ্রামের হতদরিদ্র মানুষের জীবনচিত্রকে আমাটি গল্পের মূল ভাবের সাথে ধারণ করছে। এর একটা মূল ভাব, আমরা যতই অপু এবং দুর্গার শৈশবকে দেখি, কিন্তু মূল ভাবের মধ্যে কিন্তু সর্বজয়া এবং হরিহরের কিন্তু যে জীবন প্রণালী বা তাদের যে জীবনকে চালানোর যে সংগ্রাম, সেটাও কিন্তু প্রকাশ পেয়েছে। ওটাকে কিন্তু আমরা একেবারেই কি করতে পারি না, আলাদা করে দিতে পারি না, ঠিক আছে? তাহলে এখন এটা আলোকে তুমি আলোচনা করো। এবং তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে 4 নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা 4 অংশে লিখবো। তাহলে এটা যদি আমাদের 1 নম্বর অংশ হয়, তারপরে আমরা 2 নম্বর অংশ উদ্দীপক নিয়ে আলোচনা করলাম, 3 নম্বর অংশে আমরা আমাদের ভেপু নিয়ে গল্প মানে পাঠ্য বই নিয়ে আলোচনা করলাম, তাহলে 4 নম্বর অংশে আমরা কি নিয়ে আলোচনা করবো? 4 নম্বর অংশে তোমরা কি করবে, একটা তোমাদের মতো করে একটা মূল ভাব তোমরা বলবে। যেমন আমরা বলতে পারি, উপরিউক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যে উদ্দীপক আমাটি ভেপুর গল্পের মূল ভাবটি হচ্ছে গ্রাম বাংলার হতদরিদ্র মানুষের জীবনযাত্রার চিত্র। তারপরে এখানে আমরা বলতে পারি যে জীবিকা নির্বাহের জন্য তারা হাড়ভাঙা পরিশ্রম করছে, তারা অক্লান্ত পরিশ্রম করে তাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছে। এবং আমাটি ভেপু গল্পের মূল ভাবকেও আমরা এই দিকেই প্রবাহিত হতে দেখতে পাচ্ছি। তাহলে এই কথাগুলো কিন্তু তোমার মধ্যে থেকে চলে আসবে যখন তুমি এটা নিয়ে আলোচনা করবে না, দেখবে যে এই 4 নম্বরের যে কথাটা, মানে একটা উপরের একটা আলোচনা থেকে আমরা কি বলতে পারি, এটা তোমরা শুরু করতে পারো এভাবে শুরু করবে, যে উক্ত আলোচনা থেকে বলা যায় যে, এরকম করে তোমরা এই লাইনে শুরু করতে পারলা।
যে কি বলতে পারো? এখানে আমরা কি দেখলাম? যে এখানে আমরা দেখতে পেলাম যে উদ্দীপক এবং আমাটি গল্পের মূল ভাব একই। এখানে গ্রাম বাংলার হতদরিদ্র মানুষগুলোর জীবনযাত্রা এবং তাদের সংগ্রামের কথা তুলে ধরা হয়েছে এবং তারা শত কিছু করে তাদের জীবিকা নির্বাহের মাধ্যমে হাড় ভাঙা পরিশ্রম করে তারা তাদের জীবন চালিয়ে যাচ্ছে। এই কথাগুলোকে তোমরা নিজেদের মতো করে লিখতে পারো। আমার কথার সাথে যে তোমাদের কথা মিলে যাবে তা কিন্তু না। তোমাদের এক একজনের মূল ভাব বা এক একজনের মনের কথা কিন্তু এক এক রকম হতে পারে, কিন্তু তোমাদেরকে একটা বিষয় সবাইকে খেয়াল রাখতে হবে, যেন কথাগুলো যৌক্তিক হয়, বাক্যগুলো যেন অবান্তর না হয়, বাক্যগুলো যেন যৌক্তিক হয়। শিক্ষার্থীরা, আমি আশা করবো তোমাদের যতটুকু হোক না কেন আমি চেষ্টা করেছি যে তোমাদের যেন একটু সুবিধা হোক। আমি চেষ্টা করছি তোমাদের সেই সুবিধাটা যেন হয়, তোমরা যেন আগামীতে পরীক্ষাগুলো দিয়ে এখন যে মার্কসগুলো তোমাদের বাদ যাচ্ছে সেগুলো যেন আর বাদ না যায়। আগামীতে চেষ্টা করবো আমি অন্যান্য অধ্যায়গুলোরও অনুশীলনীগুলো তোমাদের সামনে এভাবেই সমাধান করতে। আশা করি তোমাদের সবগুলোই তোমাদের কাজে লাগবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।